সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় নির্বাচনী হাওয়া। এই নিয়ে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। মাঝখানে আছেন এম এ আজিজ, উপদেষ্টা সম্পাদক দ্য নিউজ টুডে, এবং ওই প্রান্তে আছেন মজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দেবে গেছে দোতলা টিনের বাড়ি। দুর্ঘটনাস্থল থেকে একই পরিবারের 4 জন সহ 11 জনের মৃতদেহ উদ্ধার। যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নথি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলমিস্টদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী। দুই মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। বার সভাপতির কক্ষে বসে সিটি নির্বাচনের জন্য ভোট চাইলেন বিএনপির এই নেতা। আবারও পেছালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও জামাত নেতা মুজাহিদের আপিল শুনানি। পরবর্তী তারিখ 28 এপ্রিল। অবশেষে 7 মাসের শিশু সাজিরার পেট থেকে বের করা হলো 22 সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। এবং ফতুল্লা শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। সাব্বিরের সেঞ্চুরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে 1 উইকেটে জয় স্বাগতিকদের। আপনাকে দিয়ে শুরু করি। এখন পর্যন্ত 3 সিটি কর্পোরেশন নির্বাচনের কি অবস্থা আপনি দেখছেন? অবস্থা তো মোটামুটি নির্বাচনী যে প্রচারণার যে আমেজ, এটা ফিল করা যাচ্ছে যে বিশেষ করে যদিও কোনো কোনো ক্ষেত্রে মেয়র প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা এখনো বিশেষ করে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থীর জনসমক্ষে আসার মধ্যে এখনো বাইরে বাধা রয়ে গেছে, কিন্তু অন্য প্রার্থীদের ক্ষেত্রে অন্য জায়গায় এটার একটা মোটামুটি হাওয়াটা মানে নির্বাচনী পালে হাওয়া লেগেছে বলা যায় আর কি। 7 দিন হয়ে গেছে। হ্যাঁ, 7 দিন হয়ে গেছে, আর কিন্তু সময় খুব কম। এখন আজকে যদি 15 তারিখ যাচ্ছে, তাহলে মাঝখানে আর 14 দিন থাকে। 14 দিনের মধ্যে পুরোটা নির্বাচনী প্রচার করতে পারবেন না। ইলেকশনের আগে তো 70-72 ঘন্টা হয়তো প্রচারণা বন্ধ হয়ে যাবে। সুতরাং এই সময়টাই খুব মোক্ষম সময় নির্বাচনের। তো প্রচারণার মধ্যে বহু রকমের নতুন নতুন ট্রেন্ড ইমার্জ করেছে, যেগুলো হতে এবারের জন্য নতুন মাত্রা। একটা হচ্ছে সামাজিক মাধ্যম এবার কিন্তু বেশ ভালোভাবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রার্থীদের প্রচারণা, বিশেষ করে ঢাকায়। আর আগের যে ট্র্যাডিশনাল প্রচারণার ক্ষেত্রে যেমন যেভাবে ভোট চাওয়া হতো, ভাইসব অমুককে অমুক মার্কা, এটা হচ্ছে না। দেখা যাচ্ছে যে ট্যাপ করে আগে থেকে খুব প্রফেশনাল ওয়েতে এগুলোকে তৈরি করে স্ক্রিপ্ট বানিয়ে এটাই কিন্তু এখন বাজানো হচ্ছে। এইরকম হচ্ছে নতুন সুন্দর ছড়া, গান, প্যারোডি, বিভিন্ন জনপ্রিয় গানের সুরটা বসিয়ে দিয়ে ওর মধ্যে ভোটের কথাগুলো দিয়ে, এরকম বহু রকমের বিষয় কিন্তু আস্তে আস্তে উঠে এসছে আর কি। সব মিলিয়ে হয়তো একটা উৎসবমুখর পরিবেশের দিকে যাচ্ছে নির্বাচনী প্রচারণার ধরনটা। কোনো ব্যতিক্রম বা না, ব্যতিক্রম অনেক আছে। মানে যেমন সহিংসতার কোনো জিনিস কি আপনি? সহিংসতাটা ওইভাবে যেমন সাধারণভাবে রাজনৈতিক অস্থিরতা যেভাবে আমরা দেখেছি, কিন্তু নির্বাচনটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ওটা কমিয়ে ফেলেছে, এবং নির্বাচনী প্রচারণার মধ্যে সহিংসতা এখনো দেখা যায়নি। যেটা হচ্ছে একটু মানে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে আতঙ্ক আছে, তারা আসতে পারছে না, বা ঢাকা দক্ষিণের কথা তো বললামই, এই জিনিসগুলো আছে। এগুলো বাদে ভোটারদের মধ্যে কিছু সংশয় এখনো আছে যে ভোট দিতে পারবো কিনা, কিভাবে দেব, এইসব। কিন্তু মোটামুটি এটা তো গ্র্যাজুয়ালি আইস ব্রেকিং হয়। এই প্রসেসটা মোটামুটি আগাচ্ছে বলে মনে হচ্ছে আর কি। এটা পিছাচ্ছে না, হঠাৎ করে থমকে যাচ্ছে না, এটা আগাচ্ছে। এবং প্রার্থীদের মধ্যে নতুন নতুন কৌশল দেখা যাচ্ছে। যেমন আজকে দেখলাম জনাব আনিসুল হক একটা নতুন সুন্দর একটা কৌশল অবলম্বন করেছেন। উনি 2 কিলোমিটার দৌড়িয়েছেন। দৌড়ে গিয়ে উনি দেখিয়েছেন যে আই এম ফিজিক্যালি ফিট, আই এম নট ওল্ড। ইয়াং ভোটারদেরকে এটা একটা আকৃষ্ট করবে। সুতরাং এটা একটা চমকও বটে। এটা একটা মানুষের মধ্যে এটা কি বলবো, আমি এটা এনজয় করছে মানুষ, যে উপভোগ করছে যে এরকম একটা, ঠিক আছে, একটা নতুন চমক দিল। আপনি বলছেন যে গতানুগতিক যে কৌশলগুলো আমরা অতীতে দেখেছি, এবার কিন্তু তার এটা হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, মানুষের ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তার সাথে সাথে
ওই প্রচারণার কৌশলও পরিবর্তন স্বাভাবিকভাবেই হচ্ছে। আর আরেকটা ধরেন এটাও একটা উল্লেখযোগ্য, জনাব মির্জা আব্বাস হয়তো সরাসরি নামতে পারছেন না, ওনার স্ত্রী ওনার বিকল্প হিসেবে প্রচারণায় আছেন। এরকম অনেকের স্ত্রীরা কিন্তু এখন নির্বাচনী প্রচারণায় অত্যন্ত মুখর। আমি ঠিক তোফায়েলবার সাথে আমি অ্যাড করব। বিষয়টা হলো যে কালকে পয়লা বৈশাখ গেল, এখন প্রকৃতি কিন্তু নতুন সাজে সাজা শুরু করছে। আমরা 3 মাসের অবরোধের যে জ্বালার থেকে কিছুটা মুক্তির পথ আমরা দেখতে পেয়েছি। এখন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের 2টি কর্পোরেশন এবং চিটাগাং, এটা একটা বিশাল নির্বাচন আমি বলবো। সেখানে ছোটখাটো সবসময় সহিংসতা ছোটখাটো থাকতেই পারে। যেমন ধরেন কালকেও 2-3টা ঘটনা ছোটখাটো ঘটেছে, প্রেস ক্লাবের সামনে ঘটেছে, আপনার সিদ্ধেশ্বরী কলেজের ওখানেও ঘটেছে, একদম রিভলভার উঁচু করে দাওয়াত দিছে। সেখানে ছাত্রলীগের এক ছেলে, তারপর পুলিশ বেলি রোডের দিকে আপনার বিরোধী দলের এদেরকে ধাওয়াত দিয়েছে। এগুলোকে আমি বড় ইস্যু হিসাবে দেখছি না, যে এত বড় নির্বাচনে ছোটখাটো ঘটনা ঘটবেই। তবে রিভলভার নিয়ে উঁচু করাটা, তাকে এখনো সে গ্রেপ্তার হয় নাই, এটাকে আমি ছোট করে দেখছি না। তো যাই হোক, তারপরে আমি বলবো যে এই নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের জাতির জন্য এক ধরনের টার্নিং পয়েন্ট। কারণ আমাদের দেশটা যে জায়গায় ছিল সেখান থেকে যে অবস্থায় এখন যে স্বস্তি আমরা অনুভব করছি, আমরা এই স্বস্তিটাকে একদম পার্মানেন্ট স্বস্তি হিসাবে দেখতে চাই। একটা গণতান্ত্রিক দেশে যে সহনশীলতা থাকে, পরস্পরের প্রতি যে মমত্ব বোধ থাকে, এবং ডেমোক্রেটিক যে নর্মসগুলি রাজনীতিবিদ থেকে শুরু করে এবং জনগণ যে সহায়ক শক্তি হিসাবে কাজ করে, এটা আমরা উত্তরণ ঘটুক, জাতি হিসাবে আমাদের মর্যাদা বাড়ুক। আমরা অনেক জায়গায় কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, বিশেষ করে আপনার সোশ্যাল ইন্টিগ্রেটরগুলো সব এগিয়ে চলছে। খেলায় তো আমরা প্রায়ই বিশ্ব চ্যাম্পিয়নের দিকে যাচ্ছি। আজকে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ ছিল, সেই ম্যাচে আমাদের বিসিবি একাদশ জিতেছে। আমরা নোবেল প্রাইজ, গুড সাইন, রাইট, আমরা নোবেল প্রাইজও পেয়েছি। আমাদের দেশের ক্ষুদ্র ঋণ সারা বিশ্ব গ্রহণ করেছে। তা আমাদের কিন্তু অনেক অগ্রগতি আছে, কিন্তু আমাদের এই রাজনৈতিক সূচকে যদি আমরা একটু আগাইতে পারি, আমার বিশ্বাস সারা পৃথিবীতে আমাদের মর্যাদা যেমন বাড়বে, তেমনি আমাদের ছোট্ট দেশ কিন্তু মানুষ অনেক বেশি। এই জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমরা দেশটাকে খুব দ্রুত আমরা উন্নত দেশে পরিণত করতে পারবো। তো এখানে আমাদের এই রাজনীতিতে যেমন ধরেন মির্জা আব্বাসের ঘটনা, এটা ধরেন এটা কোর্টের ডিসিশন, সেখানে তো আমাদের বলার কিছু নেই। এটা বিভক্তি রায় হয়েছে, এখন হয়তো এটা চিফ জাস্টিসের কাছে রেফার করবে। এখন কি হয় জানি না। মির্জা আব্বাস জেলেও যেতে পারে, তিনি মুক্তিও মানে বেলও পেতে পারেন। উনি তো বেলই চেয়েছেন, কেস থেকে তো আর মুক্তি চাননি। তাই যাই হোক, সেটাও আমি বড় সমস্যা হিসেবে দেখি না, কারণ জেলে থেকেও তো মানুষ নির্বাচিত হয়েছে। এবং মির্জা আব্বাস থাকলে আমার মনে হয় তার স্ত্রী যেভাবে অ্যাগ্রেসিভ ক্যাম্পিং করছে, খুব বেশি অ্যাড করতে পারবে, এটাও কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ বরংস আমার ধারণা মির্জা আব্বাস জেলে গেলে আমার মনে হয় আরো সিম্পেথি ভোট মির্জা আব্বাসের বাড়তে পারে। আর দ্বিতীয়ত, এই ক্যান্ডিডেট সম্পর্কে আমার কিন্তু একটা অভিমত আছে, সেটা হচ্ছে এখানে তোফায়েল ভাই ভালো বলতে পারবেন, কারণ হলফনামা দেখছি, আমার কাছে হলফনামা কিন্তু এখানেও আছে, আমি স্টাডি করেছি, যে রাজনীতিবিদদের পায়ে পায়ে দোষ। রাজনীতিবিদরা, আমি সেসব এই মুহূর্তে ইলেকশনের সম্পর্কে নাম ধাম আমি বলবো না, জেনারেলি বলছি, রাজনীতিবিদদের দোষ বেশি, অন্যদের দোষ কম। কিন্তু আমি হলফনামা দেখে দেখলাম যে নির্বাচনের কমিশনে কিছু বাইন্ডিংস দেওয়া আছে, যে ঢাকার শহরে 50 লাখ টাকার উপরে একটা ক্যান্ডিডেট খরচ করতে পারবে না। এখন তাকে কিন্তু জোড়াতালি দিয়ে হলেও, কিছু ধামাচাপা দিয়ে হলেও 50 লাখ টাকার উপরে খরচ দেখালে তো তার নির্বাচন কমিশন তো তার এটা বাতিল করে দিবে। সে বাধ্য হয়ে এখানে হয়তো হিসাবে কিছু আমরা লক্ষ্য করেছি এবং সে বাধ্য হয়েছে। এটা হলো
মানে কি বলবো, এটা দুর্বলতাই আমি বলবো। হ্যাঁ, কারণ 50 লাখ টাকা ইলেকশন হয় না, এটা আপনি সবাই বুঝি। কিন্তু আমাদের এখানে কিন্তু অত্যন্ত ক্লিন ইমেজের ব্যবসায়ীরাও দাঁড়িয়েছেন, এই শহরেই দাঁড়িয়েছেন, কিন্তু অনেকে খুব দুস্থ, তার নামে কিচ্ছু নাই, ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ীর ছেলে। কিন্তু তাদের চাইতে দেখা গেছে যে পলিটিশিয়ানরা অনেক বেশি হলফনামায় অনেক বেশি সততার, আমি টাকা পয়সা অনেক বেশি সততার পরিচয় দিয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা এইভাবে দেখলে হবে না যে রাজনীতিরই খারাপ করে। আমরা যদি আসলে খেলতে যদি সবাইকে নামায় দেওয়া হয়, তাহলে তখনই দুর্বলতাটা কিন্তু আমরা দেখতে পাবো, চোখে আসছে। তো যাই হোক, তারপরে আমি বলবো এবারের নির্বাচনে মোরালেস সবাই ইয়াং। এটা কিন্তু একটা, সারা পৃথিবী এখন দেখেন আমেরিকা, ব্রিটেনের প্রেসিডেন্ট হোল ওয়ার্ল্ড রুল করে, তাদের বয়স অ্যারাউন্ড 45। সেদিক থেকে আমি বলবো, মনে করব যে বয়সের দিক থেকে খুব তরুণ। হ্যাঁ, আমি মির্জা আব্বাসকেও খুব বেশি বয়সী মনে করতে চাই না, যদিও সে মেয়র টেয়র ছিল, এরা অলমোস্ট সবাই ইয়াং। হ্যাঁ, তো আমি আশা করি নূতন প্রজন্মের এই প্রার্থীরা যদি মেয়র হয়, যদিও মেয়রের দায়িত্ব খুবই সীমিত, খুবই সীমিত। এরা আপনার দিয়েছে, আপনার ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছে, এত এত প্রমিস করেছে, কিন্তু তাদের কিছুই করার নেই। এগুলো হয়তো ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য দিয়েছেন, কিন্তু তাদের কিছুই না। আমার কাছে সব তথ্য আছে যে বাজেট যেটা করা হয়, আপনার ইলেকশন সিটি কর্পোরেশন, আপনার কাজ মূলত কাজটা তাদের কি, মূলত কাজটা যে আমি আগে জানতাম যে বোধহয় মশা মারা আপনার সিটি কর্পোরেশনের কাজ, আসলে কিন্তু তা না। মশা নিধন অধিদপ্তর আছে একটা, সেই অধিদপ্তরকে সিটি কর্পোরেশনে ন্যস্ত করা হয়েছে, এবং এই এই মশক নিধন অধিদপ্তরের যে কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কোনো পার্সোনাল ফাইল, প্রমোশন, ডিমোশন, সাসপেন্ড কিছুই করার অধিকার নাই। যখন মশা মারে ওদের মাধ্যমে কিন্তু মারে। এছাড়া সিটি কর্পোরেশন শুধু আবর্জনা পরিষ্কার করা এবং স্ট্রিট লাইট জ্বালানো, সরকারি যে কবরস্থানগুলি আছে সেই কবরস্থানগুলি দেখভাল করা, হ্যাঁ, ওই ট্যাক্স কালেকশন করা আর বার্থ সার্টিফিকেট দেওয়া, প্রধান কাজ কিন্তু এইটা। আর বাকি সবগুলো কাজ যদি কোনো মিনিস্ট্রি থেকে স্যাংশন দেয় বা বাইরের এইড আসে, তখন তারা সেই কাজগুলি করে। এই কাজগুলি কিন্তু তাদের বাজেট অন্তর্ভুক্ত নয়। যেমন আমি খুব ঘনিষ্ঠভাবে কিন্তু সিটি কর্পোরেশন দেখার সৌভাগ্য হয়েছিল। কারণ হচ্ছে, আজ থেকে আপনি দেখেন 91-92 দিকে ঢাকা শহরে কোনো আইল্যান্ড ছিল না, 3টে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড কিছু ফ্লাড ফিল্ড ছিল, গাড়িগুলি জ্যাম লাগতো। তো এই পুরো ঢাকা শহরের কিন্তু একটা আপনার সার্ভে হয়েছিল, রিসেটেলমেন্ট অ্যাসেসমেন্ট করা হয়েছিল, এবং তার প্রেক্ষিতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে এই ঢাকা শহরটাকে যেটুকু আজ থেকে 12 বছর আগে যতটুকু শহরটার রাস্তাঘাট এবং 3টা বাস স্ট্যান্ডকে যে মডার্নাইজ করা হয়েছিল, এর থেকে কিন্তু আর রাস্তা আর আগায় নাই, মডার্ন হয় নাই। এবং সেইটার যে সার্ভে করা হয়েছে, সেটার সার্ভের কিন্তু টিম লিডার আমি ছিলাম, এবং আমি ওটার প্রধান ব্যক্তি ছিলাম। সেটা কিন্তু চলছে। ওই সময়টায় একটা খণ্ডকালীন সময়ে আমি কিন্তু সংবাদপত্রের বাইরে ছিলাম, এবং আমার কাছে অনেক টেকনিক্যাল পার্সন ছিল, এবং 500 শিক্ষিত যুবক আমার সাথে কাজ করেছে, যার ফলে আমি খুব ভিতর থেকে সিটি কর্পোরেশনকে আমি দেখতে পেরেছি। সুতরাং এই সিটি কর্পোরেশনকে আসলে, যদি একটা পরে আমি আলাপ করব, সময় বোধহয় বেশি নিয়ে ফেলতেছি, যে সিটি কর্পোরেশনকে আরো কথা আছে, 2টে সিটি কর্পোরেশন হওয়াতে কিন্তু কাজে আরো বিঘ্ন ঘটবে। এখন এই যে হানিফ এবং তারপরে সাদেক হোসেন খোকা যে সিটি গভর্নমেন্ট নেচারে, অর্থাৎ সব সার্ভিসকে এক জায়গায় নিয়ে আসার জন্য তারা যে স্লোগানটা দিয়েছিল, চেষ্টাটা করেছে, এই জায়গায় আমাদের যেতে হবে। উনি যে কথাগুলো বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, সিটি কর্পোরেশনের কোনো কাজের নাই। 1, 2 নম্বর হলো যে রাজনীতিবিদরা যখন সামনে আসছে, রাজনীতিবিদরা আমরা অনেক দোষ দেখছি। হ্যাঁ, উনি যেটা বললেন, যারা একদম ক্লিন নিয়ে আসছেন, তারা কিন্তু তার থেকে ভয়াবহ তথ্য দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এবং অনেকে পঞ্জিকা অনুযায়ী আজকে নববর্ষ পালন করছেন, বাংলাদেশ এবং ভারতের বাঙালিরা, তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা। আজিজ ভাই অনেকগুলো বিষয় নিয়ে এসছেন, এবং আমি এই জায়গাটা একমত যে আমরা সাধারণত রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার যেহেতু নেতৃত্ব দেন, ফলে এই জায়গায় কিন্তু আমরা রাজনীতিবিদদের সমালোচনা গণমাধ্যমেও করি, টকশোতে করি, চায়ের টেবিলে করি, চায়ের আড্ডাতে করি, সব জায়গায়। কিন্তু আমরা সাধারণত তাদের জেলে যেতে দেখি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হতে দেখি,
আমরা কিন্তু প্রশাসনিক আমলা, সামরিক বেসামরিক আমলাদেরও দেখি না, পেশাজীবীদেরও তেমন আমরা দেখি না দুর্নীতির দায়ে দুদকের বারান্দায় অথবা জেল জরিমানায় খুব একটা যেতে। কিন্তু আমরা সমালোচনাটা করি। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি ঢুকেছে যেমন সমাজের অন্যান্য স্থানেও ঢুকেছে। সেই জায়গায় যেহেতু রাজনীতিবিদরা সমাজের নেতৃত্ব দেন, গণমাধ্যমের কেন্দ্রীয় লক্ষ্যবস্তু, সেই কারণে তারা বোধহয় এই ভোগান্তিটার মধ্যে বেশি পড়েন। ফলে কিন্তু আমরা প্রত্যাশা করব সকল জায়গা থেকে যেন অসততা, দুর্নীতি সরে গিয়ে সঠিক স্বচ্ছতার মধ্যে আসে। এটা তো আমাদের প্রত্যাশিত ব্যাপার। কিন্তু সেই প্রত্যাশার পথে হয়তো আমরা হাঁটতে শুরু করেছি, কবে পৌঁছাবো জানি না। আমি সরাসরি আপনার বিষয়ে যেটি নির্বাচনে হাওয়াতে চলে আসি। আমি মনে করি যে চৈত্রের, যেমন বাংলাদেশ ষড়ঋতুর দেশ, চৈত্রের দাবদাহের পরে আমরা এক ধরনের স্বস্তির জন্য অপেক্ষা করি। সেই স্বস্তিটা কিন্তু কালবৈশাখী ঝড়ের মধ্যেও কিন্তু হঠাৎ যে বৃষ্টির ঝলকের মতো করে আমরা একটা স্বস্তি পেতে চাই। আমার ধারণা এই নির্বাচনই সেই স্বস্তির হাওয়া নিয়ে এসছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। আমি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেবল সিটি কর্পোরেশন নাগরিকদের অধিকার অর্জনের নির্বাচন হিসেবে দেখি না। আমি এই সিটি কর্পোরেশন নির্বাচনকে বাংলাদেশের 16 কোটি মানুষের জীবন স্বস্তিমূলকভাবে বেঁচে থাকবার অধিকার পাবার নির্বাচন হিসেবে দেখি। কারণ যেটা আজিজ ভাই কিছুটা বলেছে যে 3 মাস ধরে যে অস্বস্তি আমাদের জীবনে চলছিল, যে অনিশ্চয়তা চলছিল, যে সহিংসতা চলছিল, আমরা আমাদের সন্তানরা স্কুলে যেতে পারতাম না, আমরা চাকরিতে যেতে পারতাম না, দোকান খুলতে পারতাম না, বাণিজ্য করতে পারতাম না, রেল লাইনে উঠতে পারতাম না, বাসে চড়তে পারতাম না, গাড়িতে চড়তে পারতাম না, একটা আতঙ্ক নিয়ে, প্যানিক নিয়ে, যেটা আপনি বললেন। তার থেকে আমরা স্বস্তি ফিরে পেলাম প্রথমে নির্বাচনটি ঘোষণা করার পর থেকে। এরপর ক্রমান্বয়ে এই এক্সিটটি কিন্তু করে দিয়েছেন সরকার। এই জন্য অবশ্যই সরকার এবং সরকার প্রধানের ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ আমরাই আলোচনা করছিলাম যে সরকার এবং বিরোধী দলের একটা এক্সিট স্পেস দেওয়া দরকার। সেই স্পেসটি, এটি কিন্তু নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা না, তোফায়েল ভাই খুবই ভালো জানেন। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেকটা ইচ্ছায়, তাদের বাধ্যবাধকতা, তারা এই সময়টিতে নির্বাচনটি দিয়েছেন এবং এটা কাজ করেছে আমাদের স্বস্তি আনার ক্ষেত্রে। আমরা আবার ধন্যবাদ দিতে চাই আমি একই সাথে বেগম খালেদা জিয়া, যিনি 20 দলীয় জোটের নেত্রী, আজকে পর্যন্ত যার আহত অবরোধ কর্মসূচিটা অব্যাহত আছে, এই অব্যাহত কর্মসূচির মধ্যেও তিনি কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়ার অংশ নিয়েছেন। নেওয়ার ফলে আমি এই হাওয়া বদলের ক্ষেত্রে স্বস্তির হাওয়াটা কোথায় পেলাম, লু হাওয়ার বদলে এক ধরনের সমীরণ বাতাস কোথায় পেলাম, যখন আমরা দেখি বেগম খালেদা জিয়া এই দীর্ঘদিন পরে 6 মাস পরে তার কার্যালয়ে গেলেন, 6 মাস পরে তার নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিলেন। এবং সেই অনুষ্ঠানটি কেবল বর্ষবরণের অনুষ্ঠান ছিল না, দুটি উল্লেখযোগ্য বিষয় ঘটেছে এখানটায়। একটি হচ্ছে এই প্রথম তাদের শরিক দল জামাত শিবির, তারা কিন্তু পয়লা বৈশাখ ওইভাবে উদযাপন করে না। দানেশ ভাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তারা পয়লা বৈশাখটাকে এক ধরনের হিন্দুয়ানা উৎসব হিসেবে চিহ্নিত করেছেন, অথচ এটা কিন্তু বাঙালির প্রাণের উৎসব। ঐতিহ্যগতভাবে, এমনকি সামরিক শাসন আসবার আগে, ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করবার আগে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে, যে স্বাধীনতার পরে যে অগ্রযাত্রা শুরু হয়েছিল, তারও আগে থেকে হাজার বছরের ঐতিহ্যের বাঙালিরা কিন্তু নববর্ষকে একটি সার্বজনীন অসাম্প্রদায়িক উৎসব হিসেবে পালন করে এসেছিল। কিন্তু জামাত শিবির যখন রাজনীতির ক্ষমতার উপরের দিকে, তারা এটিকে চিহ্নিত করেছে লাল পাড়ির শাড়ি পরলে হিন্দু হবে, পয়লা বৈশাখ উলুধ্বনি দিলে এটা হিন্দুয়ানা হবে। এই জায়গায় আমরা এই প্রথমবারের মতো দেখলাম বেগম খালেদা জিয়াকে, তিনি লাল পাড়ের শাড়ি পরে এবং বৈশাখী রঙের শাড়ি পরে তিনি কর্মীদের মাঝে গেলেন। সেখানে গিয়ে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন, তার প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এতে কি হলো, আমার কাছে যেটা মনে হয় নাগরিক হিসেবে, এই যে কূপমণ্ডুকতা ছিল, এই যে জামাত শিবিরের এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতি ছিল, তার থেকে হয়তো বাংলাদেশ কিছুটা দূরে সরে আসতে শুরু করেছে। হয়তো বিএনপি একটু দূরে সরে আসবেন যদি এই অবস্থানটিতে তিনি দৃঢ় থাকেন। আরেকটি সিগন্যাল হলো, আমরা গত 3 মাসের সহিংসতা এবং এর আগের 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যে 1.5 বছরের সহিংসতা দেখেছি, তখন কিন্তু আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির এর আগের আন্দোলনে এই ধরনের জ্বালাও পোড়াও, মানুষ পোড়াও, বিরোধী দল জনগণের বিরুদ্ধে সহিংসতা করে এই প্রথম আমরা লক্ষ্য করেছি। এবং এর নেতৃত্ব দিয়েছে জামাত শিবির। আমরা গণমাধ্যমে দেখেছি, সাংবাদিক হিসেবে খবর রেখেছি। আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া সেই কর্মসূচি থেকে জামাতকে কিছুটা পিছন দিয়ে সামনের দিকে চলে এসছে জনগণের আকাঙ্ক্ষার রাজনীতিতে। এটা কিন্তু নির্বাচনী হওয়ার একটা খুব শুভ সুখকর দিক আমার কাছে মনে হয়। এবারে সরাসরি আসি যে নির্বাচনটি রাজনৈতিক কিনা। এটা তোফায়েল ভাই বারবার রেফার করছে, উনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ, আমাদের একেবারে কিংবদন্তি মানুষের মতো। আমাদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনটি অরাজনৈতিক, কিন্তু আমরা একটি জাতীয়ভাবে একটি ভণ্ডামি করে আসছি। আশার বিষয়, আজকেও
স্থানীয় সরকারের মন্ত্রী বলেছেন, এবং এর কদিন আগে সমাপনী অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটিকে ভবিষ্যতে দলীয়ভাবে করা হবে, পৃথিবীর সব দেশে করা হয়, বাংলাদেশেও আমাদের জন্মের দেশে তাই। পাশের দরকার নাই, জন্মের পর থেকে আমরা প্র্যাকটিস হিসেবে করে আসছি রাজনৈতিক। কেন আমি মানে রাজনৈতিক করব আর বলবো অন্য না, যেটা উনি বললেন যে আমরা যে প্রার্থীদের খরচের হিসাবে 30 লাখ 50 লাখ বেঁধে দিয়েছি, এটাও বাস্তবসম্মত কিনা আমার মনে হয় তোফায়েল ভাই সহ যারা বিশেষজ্ঞ তারা একটু খতিয়ে দেখতে পারেন, নির্বাচন কমিশনও খতিয়ে দেখতে পারেন। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় মেয়র পদপ্রার্থীরা 50 লাখ বা 30 লাখ টাকায় সৎভাবে নির্বাচন করবেন, এটা একটা অলীক কল্পনার বিষয়। এই ক্ষেত্রে আমাদের বাস্তবতায় না আসলে আপনি অসৎ পথে যেতে বাধ্য করেন। আপনি কনস্টিটিউশন অথবা আপনার বিধিতে লিখে রেখেছেন অরাজনৈতিক, আপনি বাধ্য করেছেন নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক নেতৃবৃন্দকে যেতে। এই জায়গায় আমার মনে হয় সৎ সরলভাবে এগোনো উচিত। এটি একটি রাজনৈতিক নির্বাচন। আমি এই মুহূর্তে নাগরিক হিসেবে মনে করি এই রাজনৈতিক নির্বাচনটা আমাদের জন্য কল্যাণ, কারণ রাজনৈতিক সংকটের সমাধান নিয়ে এসছে এই নির্বাচনটি। এবারে আসি প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে। তোফায়েল ভাই চমৎকার করে বলেছেন যে এবারের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো আধুনিক পর্ব লক্ষ্য করেছি, করবই তো। বাংলাদেশ দানেদ ভাই, আপনি কল্পনা করেন 20-30 বছর আগে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি তখন আমরা প্রিন্ট মিডিয়ার কম্পোজের যুগ থেকে আজকে আমরা কোথায় ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে চলে এসেছি, হ্যান্ড কম্পোজ, এবং আমরা কম্পোজও করি না, আজকাল মুখে বলে দিলে টাইপ হয়ে যায়, এই পর্যায়ে তো চলে আসছে। ফলে পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু কোথাও পিছিয়ে নাই। ডিজিটাল বাংলাদেশ সরকারের কেবল নীতি না, পৃথিবীর সাথে পাল্লা দিয়ে তথ্য প্রযুক্তির সাথে বাংলাদেশের প্রতিটি নাগরিক, একেবারে কৃষক শ্রমিক থেকে শুরু করে আমার গার্মেন্টসের বন্টি পর্যন্ত কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সেই প্রযুক্তিকে কি আমার প্রার্থীরা করবে না? অবশ্যই করবে। সেই কারণে আমি মনে করি এই যে আধুনিক ঢংটি এসছে, এটা আমাদের সামাজিক অগ্রগতির, যেটি বললেন আজিজ ভাই, এরই সাথে পাল্লা দিয়ে সামনে গেছে। তবে আমার একটি শঙ্কার বিষয় বলি ছোট করে পরবর্তীতে যাওয়ার আগে, এই জায়গাটায় কিন্তু এই যে সামাজিক গণমাধ্যম কতটুকু পর্যন্ত করতে পারবে কি করতে পারবে না, এইটা বোধহয় নির্বাচন বিধিমালা যখন প্রণয়ন করা হয়েছিল পুরোটা কিন্তু সেখানে সম্পৃক্ত আছে বলে আমি বিশ্বাস করি না। আমি যতটুকু বিধিমালা পড়েছি এইগুলো আমাদের ভাবতে হবে। যে আমি মনে করেন আমাদের 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে পারছেন না, ফেসবুকে আপনি সমানে প্রচারণা চালাচ্ছেন, যেটা প্রত্যেকটা মানুষের হাতে হাতে ঘরে ঘরে যাচ্ছে, সে জায়গায় তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। এখন আরেকটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের একটু বলে নেই, নিশ্চয়ই আমরা পরেও বলবো। লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই, বিরোধী দলের পক্ষ থেকে বেশি শুনি, কিন্তু আমার কাছে উল্টোটা মনে হয় এবারের নির্বাচনে কিন্তু ফাঁদে পড়বে সরকার। কারণ নির্বাচনী বিধিমালা অনুযায়ী সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রোপাগান্ডা অংশ নিতে পারেন না, কিন্তু প্রচার প্রোপাগান্ডা প্রার্থীদের পক্ষে। বেগম খালেদা জিয়া মার্কার পক্ষে ভোট চেয়েছেন, আপনাকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী পাচ্ছেন না, মন্ত্রী পাচ্ছেন না, অথচ আইন অনুযায়ী বিধি অনুযায়ী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী জাতীয় রাজনৈতিক নেতা যারা প্রত্যেকে কিন্তু বিরোধী দল বা বিএনপি জোটের যারা প্রার্থী তাদের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন। সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড হলো? আজকে সরকার হয়তো সহযোগিতা করছে, আজকে অবরোধের কর্মসূচি অব্যাহত থাকলো, সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড হলো? ফলে আমরা যখন কথা বলি আমরা যেন সকলের কথা বিবেচনা করি। আমার ব্যক্তিগত মত, লেভেল প্লেইং ফিল্ড করতে হলে সরকারের যেমন দায় আছে, নির্বাচন কমিশনের দায় আছে, সরকারের পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীকে সমর্থন করেছে প্রত্যেকের সহযোগিতা ছাড়া, প্রত্যেকে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মসূচি বাদ দিয়ে যাতে নির্ভয়ে তারা ভোট দিতে যেতে পারে, সেই সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাবে না। শেষ কথা এইটুকু বলবো যে আমাদের প্রার্থীদের যে তৎপরতাগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করতে চাই, যেমন একেবারে ছোট ছোট করে বলি, উত্তরের প্রার্থীরা সবচেয়ে আধুনিক, সবচেয়ে আমাদের আকর্ষণীয় তৎপরতা হবে বলে আমি গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি। কারণ 3-4 জন যারা আছে তারা প্রত্যেকেই অত্যন্ত আধুনিক মনস্ক, তরুণ, এবং তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং মেধা খোঁজ করবার, যেমনটি বললেন তোফায়েল ভাই, আনিসুল হক সাহেব যেই পদ্ধতিতে তিনি প্রচারণা করেছেন, তাবিদ ইব্রাহিম কম যাবে না, তাবিদ আওয়াল, এবং এমনকি জুনায়েদ সাকির কথাই বলেন অথবা মাহিবি চৌধুরী, প্রত্যেকে অত্যন্ত ইনোভেটিভ, এবং সেই জায়গার ভোটাররাও কিন্তু অনেক সচেতন। আমি বিশ্বাস করি যে এবার কিন্তু তাদের নাগরিকদের সুবিধা, প্রার্থীর ইমেজ, পাশাপাশি রাজনৈতিক দলের যে এজেন্ডা, এই 3টি বিষয় সমানভাবেই কাজ করবে। কোনটা কম কোনটা বেশি এটা আমরা হয়তো আরেকটু নির্বাচনের কাছে গেলে বোঝা যাবে। তবে অপেক্ষাকৃতভাবে দক্ষিণ এবং চট্টগ্রামটা আমার কাছে একটু ট্রেডিশনাল আগের মতোই হবে বলে আমি মনে করি। ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছিলাম, খায়ের। জি।
আচ্ছা, গত কয়েকদিন ধরে আপনাদের টক শোতে আলাপ আলোচনা হইতেছে সিটি কর্পোরেশন মেয়রদের কোনো কাজে নেই। জি, তাহলে মেয়ররা যে কোটি কোটি টাকা খরচ করে মেয়র হওয়ার দরকারটা কি? এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, মেয়রদের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া মাঠে নামতেছে, এতে কি লেভেল প্লেসমেন্ট সম্পন্ন কি সম্ভব? কারণ খালেদা জিয়া নিজে দলের প্রজা, উনি যদি মাঠে নামে দেশে আইন উনি এমনি এভাবে আমরা যেটুকু জানি উনি জঙ্গিদের নেত্রী। জঙ্গিদের নেত্রী যদি মাঠে আসে তাহলে জঙ্গিরা আরো উৎসাহিত হবে। এটা যেন নির্বাচন কমিশন দেখে, যে আপনাদের মাধ্যমে, এটা আমাদের প্রশ্ন। তোফায়েল ভাই উনি একটা প্রশ্ন করেছেন যে লেভেল প্লেইং ফিল্ডে যেটা বলেছেন, এবং আজিজ ভাইয়ের কথাটা ধরেই মনে হয় বলেছেন যে তাহলে উত্তরটা যে আমারই মেয়র- দেওয়া উচিত হ্যাঁ ছিল। মেয়রের জন্য, কিন্তু তারপরও ইয়াকে তাহলে উনি যে প্রশ্নটা তুলেছেন। হ্যাঁ, ওনার প্রথম প্রশ্নটার আমি কিছু কথা বলতে পারবো। জি। দ্বিতীয় প্রশ্নটা বোধহয় খুব হেভিলি পলিটিক্যালি লোডেড প্রশ্ন। লোডেড হ্যাঁ, প্রশ্ন। ওটা একটু ওইভাবে এত ক্রুড হতে উত্তর আমি দিতে পারবো না, এই তবু বিষয়ে চেষ্টা আমি করবো। আলোচনাও করতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কাজ নেই, সেটা ঠিক না। বহু কাজ আছে। এটা ডিপেন্ড করে হু ইজ মেয়র, তার শিক্ষা কি, তার প্রশিক্ষণ কি, তার অভিজ্ঞতা কি, তার দৃষ্টিভঙ্গি কি। কারণ এখানে হ্যাঁ কতগুলো কাজ আছে, সেগুলো অ্যাবসলিউটলি সিটি কর্পোরেশন করবেন। পরিচ্ছন্নতা, ফুটপাত, রাস্তাঘাট মেরামত, সড়ক বাতি জ্বালানো, এরকম সার্টিফিকেট দেওয়া, জন্ম মৃত্যু সার্টিফিকেট থেকে আরম্ভ করে লাইসেন্স পারমিট, বিভিন্ন কিছু, এবং আরো অনেক কিছু, এগুলোর অ্যাবসলিউটলি তার অন্য কারো মুখাপেক্ষী না হয়ে নিজেরা করবেন। এই যে মশার কথা বললেন, এরকম অনেকগুলো, জনস্বাস্থ্যের কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর কিছু কাজ আছে এগুলো অন্য একটা এজেন্সির সাথে যৌথভাবে করতে হবে, এটা এককভাবে। কারণ সিটি কর্পোরেশনের প্রথমত কারিগরি দক্ষতা নেই, দ্বিতীয়ত এই সম্পদটা তাদের হাতে নাই। সুতরাং এটা কিন্তু সিটি কর্পোরেশন এখানে হস্তক্ষেপ করা না, এটা যৌথভাবে কাজ করার, কোঅর্ডিনেট করে কাজ করার অবকাশ আছে। আর কিছু আছে এটা আমরা করিনি দীর্ঘদিন। সব কাজ সরকার এবং সিটি কর্পোরেশন করবে এমন কোনো কথা নেই। প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে, প্রাইভেট সেক্টরের সাথে আপনি যৌথভাবে করতে পারবেন। এবং আমাদের যে এখন ওভারব্রিজগুলো হচ্ছে, এর মধ্যে দেখছেন না আপনি প্রাইভেট সেক্টরের সাথে যৌথভাবে করার মতন, বাইরের টাকা নিয়ে করার মতন, দেশের ব্যবসায়ীদের সম্পৃক্ত করার মতো কাজ। সুতরাং এটা ইনোভেশনটা ভিতর থেকে আসার অবকাশ আছে। এখন আমরা ট্রেডিশনালি কতগুলো কাজ দেখি, কতগুলো আইন দেখি, মনে করি যে কোনো কাজ করার নেই, এটা ঠিক না। কথা হচ্ছে হ্যাঁ, যদি বলেন যে না আমি প্রত্যেক বাড়িতে নিরাপদ পানি সরবরাহ করে দেবো, প্রত্যেক বাড়িতে গ্যাস লাইন দিয়ে দেবো, প্রত্যেক বাড়িতে সাশ্রয়ী বিদ্যুৎ দিয়ে দেবো, এটা হয়তো এককভাবে সিটি কর্পোরেশনের কাজ না। সিটি কর্পোরেশন এই কাজ করতে পারবে না। এটা করতে গেলে এটা অন্য রিলেটেড ডিপার্টমেন্টের একটু বিনয়ের সাথে এই যে তিনটা বললেন, এটা তো সিটি কর্পোরেশনের কাজ না। তারা না, আমি সেটাই বলছি। এটা ওয়াসা আছে, হ্যাঁ, এটা ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই আছে, এটা তো সিটি কর্পোরেশনের কাজই না। আর আমি যেটা ভুল বুঝছি, আমি বলছি বেসিক কাজ এই কয়েকটা, বাকিটা হলো মিনিস্ট্রি বা এইডের উপরে নির্ভরশীল। না, এটা আমি প্রশ্নতে আসছি। আমাদের এই যে যখন আজিজ ভাই কথা বলছিল, তখন আমি এই রেফারেন্সটা আমার বই থেকে দেখে নিলাম। সিটি কর্পোরেশনের যে কয়েক বছরের বাজেট অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে সিটি কর্পোরেশনে মাথাপিছু সরকারের পক্ষ থেকে ট্রান্সফার করা হয়েছে যে টাকাটা 308 টাকা, ইউনিয়ন পরিষদে 252 টাকা। কেমন? তারপরে পৌরসভাগুলোতে আবার এটা অনেক বেশি। কারণ পৌরসভার কেন বেশি? আকার খুব ছোট, মানুষ খুব কম, ওখানে পলিটিক্যাল রিজনে বহু রকমের বাজেট চলে যাচ্ছে। 4345 টাকা। এটা আমাদের একজন গবেষক যারা মাহফুজ কবির সম্প্রতি কাজ শেষ করেছেন, ওনার গবেষণা থেকে আমি রিপোর্টটা নিলাম, আমি সম্পৃক্ত ছিলাম। তাহলে এই 308 টাকার সিটি কর্পোরেশন যদি মাথা পিছু বরাদ্দ হয়, তাহলে এই সিটি কর্পোরেশনগুলো কিভাবে কাজ করবে? আপনাকে আমি আপনারা তো বলেছেন, আমি এখন কন্টেস্ট করলে আপনি বলবেন। কন্টেস্ট করতেছি না, অ্যাড মানে আমার কাছে আছে গত 13-14 বছরে 13-14 সালের যে বাজেট ছিল সিটি কর্পোরেশনে, ওরা বাজেট করছিল 15,060 কোটি টাকা, কিন্তু ওরা ফাইনালি পেয়েছে 420 কোটি মাত্র। এবং এখানে তাদের নিজস্ব আয় থেকে নিজস্ব কাজে খরচ করছে 2,233 কোটি। আর তারা উন্নয়ন বাজেট অর্থাৎ বাইরের থেকে যে মিনিস্ট্রি বা এইড, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে, এটা হলো 187 কোটি। আমাদের প্রায় তো শেষ পর্যায়ে আছে, আরো যেটা আজিজ ভাই যারা বললেন আমি স্বীকার করছি। কারণ আমি বলতে চাচ্ছি সরকার যে সরাসরি যে বাজেটটা দেয় সেটা যদি দেখেন আপনি, আমি সরকার ট্রান্সফারের কথা বলেছি, সেটা এরকম পড়ে। এখন সরকারগুলো কি করছে এবং সিটি কর্পোরেশনগুলো কি করছে, যেটা আপনার এটা আমি বলতাম, বহু বৈদেশিক দাতা সংস্থার অর্থপুষ্ট প্রজেক্ট এনে এখানে খরচ করে। এই টাকাটা হিসাব করলে টাকাটা অনেক বড়, কিন্তু এটা সরাসরি সিটি কর্পোরেশন খরচ করে না।
এটা একটা প্রকল্প সাহায্যের আওতায় এনে সিটি কর্পোরেশন এলাকাতে করে। অনেক সময় সিটি কর্পোরেশনকে একটা লিঙ্ক রাখা হয়, কিন্তু টাকাটা সরাসরি সরকার খরচ করে, কোন সময় এলজিডি করে, কোন সময় ডিপিএইচি করে, কোন সময় আরেকটা এজেন্সির মাধ্যমে হয়। হ্যাঁ, এখন আমি এই যে অবস্থাটা যদি হয়, মানে সিটি কর্পোরেশন যদি নিজের অর্থ, যে সিটি কর্পোরেশনের কিন্তু নিজের অর্থ সংগ্রহের যে পটেনশিয়াল, যে সম্ভাবনা, এটাও কিন্তু অনেক বেশি। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনগুলো সঠিকভাবে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা, ট্যাক্স কালেকশন করা, ট্যাক্সের সঠিক ব্যবহার করা, তিনটার ক্ষেত্রে গাফিলতি আছে, তিনটার ক্ষেত্রে দুর্নীতি আছে। আমাদের সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের দুর্নীতি, এটা সর্বজন বিদিত। এখানে আন্ডার ভ্যালুড করা হয়, ট্যাক্সেশনে অনেক কম ট্যাক্স ধরা হয়, কিন্তু ঠিকই তারা কিন্তু একটা বকরা ওখান থেকে নিয়ে নিচ্ছেন, সিটি কর্পোরেশন পাচ্ছে না। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে দর্শকের প্রশ্নের উত্তরে, সিটি কর্পোরেশন মেয়রের কোনো কাজ করার নাই, এ কথা ঠিক না। এটা ডিপেন্ড করবে কাকে আপনি মেয়র বানিয়েছেন, এটার উপর নির্ভর করবে। আর এখানে মেয়রদের যে নির্বাচনী যে প্রচারণার ক্ষেত্রে যেসব ওয়াদাগুলো, প্রতিশ্রুতিগুলো, সেগুলোর সঙ্গে একটা কথা বলবো, এখানে কিন্তু আমাদের মেয়র সাহেবরাও কিন্তু একটু অতি সাপনিক হয়ে গেছেন, স্বপ্নের সদাগরি করছেন, অথবা আমি জানি না তারা বুঝে করছেন না বুঝে করছেন না। এটাও জিনিসটা হচ্ছে কি, তাদের যে ম্যানিফেস্টো, এটা ভ্যালু থাকতো, গুরুত্ব থাকতো যদি এটা তিনি যে দল থেকে সমর্থন পেয়েছেন সেই দলের ম্যানিফেস্টো হতো, তাহলে আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতাম। এক নাম্বার 2 হচ্ছে, তিনি যে ম্যানিফেস্টো তৈরি করেছেন, এটা যদি ওনার একটা প্যানেল থাকতো, কাউন্সিলর, এই কাউন্সিলরদের সহ নিয়ে আমি পার্টিসিপেটরি ওয়েতে এটা করেছি, তাহলে আমার কাউন্সিলরও এটাকে ওন করবে, তাহলে এটা একটা ভ্যালু থাকতো। এখন এটা ব্যক্তির একটা আকাঙ্ক্ষা ছাড়া এটা অন্য কিছু না। এটা এটাকে উনি যে পাশ করাতে পারবেন ওখানে কাউন্সিলে করতে পারবেন। আমাকে বলেন, এখন যে অবস্থাটা আছে, এখন যে নির্বাচনী যে ইয়েটা আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এই মুহূর্তে এখন যে নির্বাচনের যে এখনো নির্বাচনটা প্রচারণাটা এখনো পিকে যায় নাই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে, যেটা আমাদের মন্ত্রী সাহেব বলছেন, এখনো কিন্তু অনেক হেভি ওয়েট আছে যারা নির্বাচনের প্রচারণায় নামে নাই। যেমন আমি বিশেষ করে উনি উদাহরণ দিয়েছেন যে বিএনপির যেহেতু নীতিমালার কারণে বিএনপির নেতারা যেহেতু আপনার পার্লামেন্টেও নাই, তারা কিন্তু এই সুযোগটা পাবে, তারা তো ফাইনালি মাঠে নামবে। হ্যাঁ, এবং তারপরে কিন্তু সবাই নেমেছে। হ্যাঁ, নেমেছে। তারপরে ধরেন বিএনপির আপনি খেয়াল করে দেখেন, আপনি তো ধরেন সংবাদপত্র মাধ্যমেরই লোক, আপনি দেখেন বিএনপির এখনো কাউন্সিলরদের মধ্যে প্রায় 3 ভাগের 2 ভাগ কাউন্সিলর কেস আছে, তারা মাঠে নামতে পারে নাই। তাদের স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে, ভাই এরা কিন্তু মাঠে আছে। হয়তো তারাও কোর্টে চেষ্টা করতেছে, বারান্দায় ঘুরতেছে, যদি বেলটেল পায় সেখান থেকে কিছু আসবে। আর না হলে দেখা যাবে যে হয়তো অনেকেই হয়তো স্ত্রী নির্ভর, ছেলে নির্ভর, মেয়ে নির্ভর ইলেকশন করছে। কিন্তু ইলেকশন যেহেতু শুরু হয়েছে, ইলেকশন হবে, এবং সেখানে ইলেকশনের গতিটা আমার মনে হয় আরো 3-4 দিন সময় লাগবে, যদিও সময় খুব অল্প। তারপরেও শেষ 10 দিন ইলেকশনটা কিন্তু আমার মনে হয় খুব সিরিয়াসলি গুরুত্ব পাবে। কিন্তু ইলেকশন, আমাদের বাংলাদেশের যে ইলেকশনটা কিন্তু ফাইনালি রেজাল্ট কি হবে, যেমন সব রেজাল্টে কিন্তু শুধুমাত্র ভোটার ডিসাইড করে না, ইলেকশনের আগের দিন রাতে এবং ইলেকশনের দিন কি ঘটবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কি ঘটবে মঞ্জু? এটা অনেক রকম বিশ্লেষণ আছে, আমি বিশ্লেষণ সময় নেই, যাব না। কারণ আমাদের এখানে যেহেতু আমরা সেনা শাসনের অধীনে নির্বাচন করে এসেছি, গণভোট করেছি, হানা ভোটের গণতান্ত্রিক সরকারের অধীনে করেছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ফলে এক এক নির্বাচনের চরিত্র এক এক রকম। তবে স্থানীয় সরকার নির্বাচনটা অপেক্ষাকৃত অংশগ্রহণমূলক হয়, অপেক্ষাকৃত নিরপেক্ষ হয়, অপেক্ষাকৃত স্বচ্ছ হয়, এটাই আমাদের অভিজ্ঞতা থেকে। কিন্তু 2013 সালে তাই হয়েছে। হ্যাঁ, তাহলে এবং তার আগে যেটা হয়েছে সেটাও তাই হয়েছে। কিন্তু আমরা কিন্তু যদি এটা দেখি, সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন না হলে কিন্তু আমি সেটাই বলছি যে এই কারণে কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু গতকাল বলেছেন যে এই নির্বাচনকে একটা নীরব ভোট বিপ্লব হিসাবে নিতে হবে, এবং তিনি বলেছেন, আরো ব্যাখ্যা করে বলেছেন যে সরকার ভেবেছিল যে আমরা আসবো না, আন্দোলনে থাকবো, আমরা কিন্তু এসেছি। এই বোধোদয়টা যদি 5 জানুয়ারির আগে হতো তাহলে হয়তো বাংলাদেশ অনেকগুলো প্রাণ বেঁচে যেত। আমার যেটা বলবার দানেশ ভাই, ওনাদের দুজনের বিষয়গুলো আমি রিপিট করতে চাই না, আমি তোফায়েল ভাইয়ের সাথে 100% একমত। আমাদের সিটি কর্পোরেশনের কাজের লোড বেশি বলে বিবেচনা করে কিন্তু এটা 2 ভাগ করা হয়েছে, অর্থাৎ এত কাজ একজন মানুষ করতে পারে না, এটার অন্যরকম ব্যাখ্যা আছে। যেই কাজগুলো আছে এইগুলোও করা যাবে কিনা, করলে নাগরিক জীবনে অনেকখানি স্বস্তি আসে। ওনার সাথে এই জায়গায় আমি জোর দিয়ে বলতে চাই, কোনো প্রার্থীর মিশন এবং ভিশন থাকলে পরেই যেই কাজগুলো বিধি অনুযায়ী আছে সেগুলো করা সম্ভব। এর বাইরেও করার জন্য বাংলাদেশে, আপনি স্পোর্টসের একজন অত্যন্ত সক্রিয় সাংবাদিক, আপনি জানেন বাংলাদেশে ফেডারেল যারা বিএফইউ, এই বাফুফে অথবা ক্রিকেট কন্ট্রোল বোর্ড,
অথবা এই যে বিসিবি, তাদের কত টাকা বাজেট থাকে, নিজেদের কোনো বাজেট নাই। কিন্তু এই যে বড় বড় খেলা আয়োজন করে বিশ্বব্যাপী আইপিএল বিপিএল, এরা কিন্তু ওই সংস্থার নিজের বাজেট হচ্ছে সর্বসাকুল্যে মনে করেন 5 লাখ টাকা, তারা 100 কোটি টাকার খেলা নামায় দেয় না কোত্থেকে? পিপিপি, ওই যে যেটা উনি বললেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন কিন্তু বেসরকারি মালিকানা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। ঢাকা শহর, চট্টগ্রাম শহরে অর্থনীতির প্রাণকেন্দ্র, এখানে যদি একজন ভিশনওয়ালা মেয়র আমরা পাই উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রামে, সে জানে আমি নাগরিক জীবনের স্বস্তি আনার জন্য, নাগরিকদের উন্নয়নের জন্য 301 টাকা তো ম্যাটারই না। আপনি এখানে মানে এখানে 3 লাখ করে দিতে পারবেন যদি স্বচ্ছভাবে আপনি কাজে লাগাতে চান। যেমন বললেন কেবল বাইরের এনজিও না, বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কিন্তু অনেকে নানান রকম ফান্ড আছে তাদের, তারা ইনভেস্ট করতে চায়, এক ধরনের বিজনেসের মতো করে ইনভেস্ট করেন না। ইনভেস্ট করে যদি আপনি বিভিন্ন জায়গায় নাগরিকের সুবিধা বাড়ান। আমি ছোট্ট এক্সাম্পল বলি, পাবলিক টয়লেট নাই ঢাকা শহরে, আপনি বিদেশে আছে পাবলিক টয়লেট, বাংলাদেশে ঢাকাও ছিল কিন্তু পয়সা দিয়ে যাওয়া হতো। আপনি এটা উন্নত মানের করেন না, 100 টাকা করে নেন, কাউকে যদি আপনি ইজারা দেন, মানুষের নাগরিক জীবনের সুবিধার জন্য এগুলো করবে। কার পার্কিং নাই, আপনি করেন না কার পার্কিং, পয়সা দিয়ে লোকে রাখবে, আপনার গাড়িটা চুরি যাওয়ার চেয়ে ভালো। এইরকম অনেক রকম করা যায়, মিশন ভিশনটা দরকারি। আমি খালি শেষ নিবেদন এইটুকু করব, এই নির্বাচন রাজনৈতিক কারণে রাজনৈতিক দলগুলো নিয়েছে, এই নির্বাচনে শতাধিক লোক নিহত হওয়া, 1,500 বাস পোড়ানো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের তকমা থেকে একটি বড় রাজনৈতিক দল বেরিয়ে আসতে চাচ্ছে। এইটা রাজনীতির তকমা থেকে বের হওয়া অথবা কোনো রাজনৈতিক দলের ক্রিয়নক হিসাবে না নিয়ে, প্রার্থীরা যদি নিজেদেরকে নিজেদের ইমেজ গড়ার, জনগণকে সেবা করার এবং নাগরিক সেবা বৃদ্ধি করার মিশন হিসাবে নেয়, তাহলেই এই নির্বাচনের প্রকৃত যে লক্ষ্য সেটা বাস্তবায়িত হবে। আর না হলে এটা দিয়ে হয়তো আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ কারো জিন্দাবাদ বা জয় বাংলা ধ্বনি করতে পারবো, তাতে কিন্তু নাগরিকদের কল্যাণ হবে না। স্থানীয় সরকার যেই কারণে সংবিধানে গ্রথিত করা হয়েছিল জনগণের কল্যাণ করা, সেই কল্যাণ হবে না। এই জায়গাটা আমি মনে করি তোফায়েল ভাইদের ওনাদের একটি নীতিমালা ছিল, এই নীতিমালাগুলোকে নিশ্চয়ই পরবর্তী সরকার দেখবে এবং প্রার্থীদের এখন দায় হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এক জায়গায় এখানে আমি বিনীতভাবে দ্বিমত করতে চাই, আমরা রাজনৈতিক বক্তব্য দিই এরকম ভাবে কোনো কাউন্সিলর পারছে না। দানেশ ভাই আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার টেলিভিশনে, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা কাউন্সিলর প্রার্থী তাদের তৎপরতা শুরু করেছে। মেয়রের ব্যাপারে বললো, ওনারা তো পরিষ্কার করেই বললেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মির্জা আব্বাস আগের মেয়র ছিলেন, ওনার ভালো ইমেজ আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটাই ইমেজ থাকে রাজনৈতিক নেতার। ওনার যে পরিমাণ নেগেটিভ ইমেজ আছে, সেই ইমেজের চেয়ে ওনার বেগম যদি খালি নির্বাচনটা করে, আমার ধারণা ওই আজিজ ভাইয়ের সাথে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা আছে। ফলে আমি মনে করি যে এখানে রাজনীতিকরণ না করে সত্যিকার অর্থে আমাদের এই নগরটা, বিশেষ করে ঢাকার কথা বলি, আমি ঢাকাতে জন্ম হয়েছি, বড় হয়েছি, ঢাকাকে বাসযোগ্য করবার স্লোগান সকলে দিচ্ছেন, কিন্তু প্রকৃত অর্থে ওনারা যদি মিন করেন, তাহলে এই প্রার্থীরা কিন্তু আসলে স্বপ্ন দেখানো না, সত্যিকার অর্থে ছোট কর্মসূচি দিয়েও নাগরিকদের সম্পৃক্ত করে নাগরিক জীবনের সুবিধা বাড়াতে পারেন। এর সাথে কি হবে জানেন, তার প্রতি যে দলটি সমর্থন দিয়েছে তার ইমেজও বাড়বে। তবে এখানে একটি কথা যেমন প্রচলিত আছে যে সরকার না চাইলে তো বিজয়ী হলেও তিনি কিছু করতে পারবেন না, এটি কিন্তু সব ক্ষেত্রে সত্য না। আমরা জানি মেয়র হানিফ সাহেব কিন্তু মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির সময়, সাদেক খোকা সাহেব অনেক দিন মেয়র ছিলেন আওয়ামী লীগের সময়। যদি ব্যক্তিটা কাজ করতে চায় তাহলে সরকারের কাছ থেকে, কারণ ওনারা রাজনীতিবিদ, ওনারা জানেন কিভাবে আদায় করে নিতে হয়। আর সরকার যারা থাকেন তারাও তো রাজনীতিবিদ, তারাও কিন্তু নাগরিকদের সুবিধা বঞ্চিত করে কোনো রাজনৈতিক ফায়দা লুটবেন, এটা আমি বিশ্বাস করি না। অত্যন্ত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার এইটুকু আস্থা আছে, তিনি কিন্তু নাগরিকদের সুবিধা বর্ধিত করার জন্য সকলকে সহযোগিতা করতে চান। আমাদের সময় শেষ হয়ে গেছে, একটু পাবো না, না সময় শেষ হয়ে গেছে আজিজ ভাই, একটু পাবো না, না পাবো না। আমরা আশা করব যে নাগরিক জীবনের সুবিধা দেওয়ার জন্য যিনি মেয়র নির্বাচিত হবেন উনি আপ্রাণ চেষ্টা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।